আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। রামিসা হত্যা, দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। কঠোর আইনেও কেন থামছে না পারিবারিক সহিংসতা। মৃত হুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহণকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবরটি জানিয়েছে টাইমস অব বাংলাদেশ। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে বলে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যাই বলছেন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে স্ট্যান্ডবাজি হিসেবে দেখছেন। তারা মনে করছেন এটি দলের কর্মীদের চাঙ্গা রাখার কৌশল মাত্র। আসলে তিনি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরবেন না। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী ও গণহত্যা মামলায় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দিয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম টাইমস অব বাংলাদেশকে বলেন, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান। সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা আমরা করছি। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীরদর্পে দেশে ফিরবেন। এ ধরনের বক্তব্যের আসলে বাস্তবতা আছে নাকি কর্মীদের চাঙ্গা করার কৌশল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু অপেক্ষা করুন। শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। সম্প্রতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে টাইমসকে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। সম্প্রতি দলের নেতাদের সঙ্গে টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা বলেছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চ যেতে হয় তাতেও তার কোনো কষ্ট থাকবে না, বলেন ইউরোপ আওয়ামী লীগের ওই নেতা। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ছত্রভঙ্গ হয়ে পড়ে। বহু নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের 27 অক্টোবর নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পরে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে আরও চাপে পড়ে আওয়ামী লীগ। তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ এখন মামলা, গ্রেপ্তার, আতঙ্ক ও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমন প্রেক্ষাপটে আসলেই শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কি শুধু বক্তব্যেই সীমাবদ্ধ নাকি দলটির এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে তা জানার চেষ্টা করেছে টাইমস। দলটির কয়েক ধাপের নেতাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও সেখানে তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করে ভারত সরকার তার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক করারও সুযোগ করে দিচ্ছে। সেখানে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। দলীয় প্রধানের এমন মনোভাবের পর দলের মাঠের নেতাকর্মীদের প্রস্তুত করতে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সারা দেশে এখন নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তো তাকে শেখ হাসিনা ফেরত চাই, আইনিভাবে চাই। ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি, শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি মামলা ফেস করুক। তবে এখন পর্যন্ত শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না মিললেও স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ক্ষমতার শেষ 15 বছরে মুখের জোরে শেখ হাসিনা টিকেছিলেন। এখনও মুখের জোরে কর্মীদের চাঙ্গা করতে চাইছেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরবেন তার বিশ্বাসযোগ্য কোনো উপাদান দেখছি না। দিলারা চৌধুরী বলেন, শেখ হাসিনা কবে আসতে চান সেটি বড় কথা নয়, বরং তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, শেখ হাসিনা যেদিন দেশ ছেড়েছিলেন নিরাপত্তার শঙ্কায় তাকে ভারতে পাঠানো হয়েছিল। এখন দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে, তাই এখন দেশে ফিরলে তার জীবনের নিরাপত্তার শঙ্কা নেই। তিনি আইন আদালত ফেস করতে পারবেন।
এছাড়া বর্তমান সরকারের কর্মকাণ্ডকে নেতিবাচকভাবে উপস্থাপন করে জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা সম্ভব বলেও মনে করছে দলটি। ফাঁসির রায় দেশে ফিরলে যা মোকাবেলা করতে হবে। গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। রায়ে শেখ হাসিনাকে গণহত্যা, হত্যার নির্দেশ ও উস্কানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। পরে পূর্ণাঙ্গ রায়ে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, দুদক এবং হত্যাগুম সহ একাধিক মামলা বিচারাধীন। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, দমনপীড়ন ও আন্দোলন দমনের অভিযোগে তার বিরুদ্ধে আইসিটি মামলার বিচার হয়। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পূর্বাচল প্লট কেলেঙ্কারির মামলাও রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। এছাড়া মানবতাবিরোধী অপরাধ, গুম খুন ও দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করতে হবে। দেশে ফিরলে ফাঁসির আদেশের বিরুদ্ধে শেখ হাসিনা আপিল করতে পারবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে আপিল করার নির্দিষ্ট সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি আপিল করতে পারবেন কি না সেটি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেবে। তাজুল ইসলাম বলেন, তিনি মামলাগুলো ফেস করলেন না অথচ এখন ফাঁসির আদেশ নিয়ে দেশে এসে মামলা ফেস করবেন, এটির সত্যতা আছে বলে মনে হয় না। এটি শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। তিনি দেশে এসে ফেস করতে চাইলে সেটি ভালো কথা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার নামে ৮ বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিচ্ছে পুলিশ। আজ রবিবার ২৪ মে সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান বলেন, কিছু কাজ বাকি আছে, চলছে। আজই আদালতে ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেব। গত মঙ্গলবার ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলেছে, ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ২ জনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, পল্লবীর সেকশন -11 এলাকার একটি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকত রামিসা। সে পপুলার মডেল হাই স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ছিল। সোহেল ও স্বপ্না ওই বাসার অন্য ফ্ল্যাটে সাবলেট থাকতেন। মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে রামিসা বাসা থেকে বের হলে আসামিরা কৌশলে তাকে ভবনের ৩য় তলায় তাদের রুমে নিয়ে যান। সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে আসামিদের রুমের সামনে মেয়েটির স্যান্ডেল দেখতে পান তার মা। এরপর ডাকাডাকি করে সাড়া না পেয়ে রামিসার মা ফ্ল্যাটের অন্যদের নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় সোহেল ও স্বপ্নার রুমে রামিসার মাথাবিহীন দেহ এবং বাথরুমের বালতির মধ্যে মাথা দেখতে পান। স্বপ্না সেখানে দাঁড়ানো ছিলেন। জিজ্ঞাসাবাদে স্বপ্না বলেছেন, রামিসাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে মেরে ফেলেন সোহেল। লাশ গুম করার জন্য মাথা ছুরি দিয়ে কেটে আলাদা করেন এবং ২ হাত কাঁধ থেকে অর্ধ বিচ্ছিন্ন করে মৃতদেহ বাথরুম থেকে এনে শোবার ঘরের খাটের নিচে রেখে দেন। কাটা মাথা বাথরুমের বালতির মধ্যে রেখে জানালার গ্রিল কেটে সোহেল পালিয়ে যান। এদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি সেবা দেবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় বিশেষ পাবলিক প্রসিকিউটর পিপি হিসেবে আজিজুর রহমান দুলুকে শনিবার ২৩ মে নিয়োগ দিয়েছে সরকার। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলের একটি পোশাক কারখানায় কাজ করেন ২৮ বছর বয়সী কামরুন নেছা ছদ্মনাম। প্রায় ৭ বছরের সংসার, ২ সন্তান। সংসারের খরচ আর সন্তানদের পড়াশোনা চালাতে বাধ্য হয়েই পোশাক কারখানায় কাজ শুরু করেন তিনি। তার কাজের দিন প্রায় ১০ ঘণ্টার বেশি দীর্ঘ হয়। ভোরে বের হয়ে গভীর রাতে বাসায় ফিরতে হয়। কোনো দিন নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় কাজ করতে হয়। দীর্ঘ কর্মঘণ্টা শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেও তার জন্য অপেক্ষা করে আরেক বাস্তবতা। কামরুন জানান, বিয়ের শুরুর দিকটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু স্বামীর সীমিত আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়লে তিনি কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। শুরুতে স্বামী আপত্তি করলেও পরে রাজি হন। প্রথম সন্তানের পর খরচ বাড়ে, ২ বছর পর আরেক সন্তান জন্ম নেওয়ার পর চাপ আরও বেড়ে যায়। কারখানায় কাজ শুরু করার পর থেকেই স্বামীর আচরণ বদলাতে শুরু করে বলে জানান তিনি। প্রথমে কথা কাটাকাটি, এরপর মানসিক নির্যাতন এবং পরে শারীরিক সহিংসতা। তার অভিযোগ,
স্বামী মাঝে মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফেরেন এবং তার কাছ থেকে টাকাও নিয়ে যান। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে কামরুন বলেন, তিনি কখনো থানায় যাননি, আদালতের দ্বারস্থ হননি। এমনকি পুরো বিষয়টি পরিবারকেও খোলাখুলি বলতে পারেননি। তার ভয়ে সংসার ভেঙে গেলে সন্তানদের কি হবে, চাকরি হারালে কোথায় যাবেন। তিনি বলেন, প্রায় প্রতিদিনই আমাকে মারধর করে। আমার বাচ্চারা দেখে কাঁদে। কিন্তু আমি কোথায় যাব? ডিভোর্স দিলে আমার সন্তানদের কি হবে? একবার পরিবারকে জানালেও তাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়। পরিবারের ভাষ্য ছিল, সব মেয়ের জীবনেই কষ্ট থাকে, সহ্য করলে ঠিক হয়ে যাবে। কামরুন নেছা বলেন, এই চাকরি না থাকলে হয়তো সংসারই করতে পারতাম না। কিন্তু চাকরি থাকলেও আমি স্বাধীন না। অনেকবার পালিয়ে যাওয়ার কথা ভেবেছেন তিনি। কিন্তু সমাজের ভয়ে, সন্তানদের ভবিষ্যৎ আর মানুষ কি বলবে, এসব চিন্তা তাকে আটকে রেখেছে। শেষ পর্যন্ত তিনি একই ছাদের নিচে, একই সহিংসতার মধ্যেই রয়ে গেছেন। কামরুন নেছার জীবনের এই গল্প বাংলাদেশের বৃহত্তর বাস্তবতারই প্রতিচ্ছবি। এখানে পারিবারিক সহিংসতা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার সঙ্গে গভীরভাবে জড়িত একটি কাঠামোগত সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। সংস্থাটির হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি 2 নারীর একজন জীবনের কোনো না কোনো সময়ে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS 2024 সালের নারীর প্রতি সহিংসতা জরিপে কি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এতে বলা হয়, 15 বছর বা তার বেশি বয়সী প্রায় 70% নারী জীবনের কোনো না কোনো সময়ে সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে 46.7% শারীরিক, 28.5% যৌন, 32.7% মানসিক নির্যাতন এবং 50.1% নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার হয়েছেন। তবে এসব ঘটনার অধিকাংশই কখনো প্রকাশ পায় না। জরিপ অনুযায়ী 64% নারী তাদের অভিজ্ঞতা কাউকে জানান না, আর মাত্র 7.4% আইনি পদক্ষেপ নেন। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক লজ্জা এবং পরিবার ভেঙে যাওয়ার ভয় এই নির্ভরতার প্রধান কারণ। নারীরা যখন আর্থিকভাবে স্বাধীন নন এবং সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগেন, তখন নির্যাতনের সম্পর্ক ছেড়ে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, যখন পরিবারের ভেতরে বৈষম্য স্বাভাবিক হয়ে যায়, তখন সহিংসতাও আর ব্যতিক্রম থাকে না। এটি দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বিয়ে, তালাক, ভরণপোষণ ও উত্তরাধিকার কোনো একক দেওয়ানি আইনে পরিচালিত হয় না, বরং ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন এসব বিষয় নিয়ন্ত্রণ করে, যা বাস্তবে নারীর অধিকারকে সীমিত করে। মুসলিম পারিবারিক আইনে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক এবং দেনমোহর স্ত্রীর আইনগত অধিকার। তবে বাস্তবে অনেক নারীই তা পুরোপুরি পান না। বিচ্ছেদের ক্ষেত্রে মুসলিম নারীরা খোলা চাইতে পারেন বা আদালতের মাধ্যমে তালাকের আবেদন করতে পারেন। কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘ, জটিল এবং সামাজিকভাবে নিরুৎসাহিত। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী তালাকের ক্ষেত্রে নোটিশ, সালিশ এবং অপেক্ষার সময় বাধ্যতামূলক। বিশেষজ্ঞদের মতে, এসব প্রক্রিয়া অনেক সময় নির্যাতিত নারীর ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। 1985 সালের পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী নারীরা ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তির সুযোগ পেলেও আর্থিক, সামাজিক ও প্রক্রিয়াগত বাধার কারণে খুব কম নারী আদালতের শরণাপন্ন হন। উত্তরাধিকার আইনেও বৈষম্য রয়ে গেছে। মুসলিম নারীরা সম্পত্তির অংশ পেলেও তা পুরুষের তুলনায় কম। বাস্তবে সামাজিক চাপের কারণে অনেক নারী সেই সীমিত অধিকারও ভোগ করতে পারেন না। সংবিধানের 27 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার নিশ্চয়তা থাকলেও ব্যক্তিগত আইন বাস্তবে সেই সমতাকে সীমিত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার OECD, সামাজিক প্রতিষ্ঠান ও লিঙ্গ বৈষম্য সূচকে SIGI, পরিবারভিত্তিক বৈষম্যের সূচকে বাংলাদেশের স্কোর 81.9। এই সূচক সরাসরি সহিংসতা পরিমাপ না করলেও উত্তরাধিকার বৈষম্য, তালাকের সীমাবদ্ধতা, সিদ্ধান্ত গ্রহণে নারীর সীমিত ক্ষমতা এবং অর্থনৈতিক নির্ভরতাকে তুলে ধরে। বিশেষজ্ঞদের মতে, এই কাঠামোগত বৈষম্যই সহিংসতার ভিত্তি তৈরি করে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এবং পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 থাকলেও বাস্তবে এসবের প্রয়োগ সীমিত। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বৈষম্যমূলক পারিবারিক ও সম্পত্তি আইন অনেক নারীকে নির্যাতনের সম্পর্কের মধ্যেই আটকে রাখে, কারণ সম্পর্ক ছেড়ে বের হলে তারা চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েন। জ্যেষ্ঠ আইনজীবী ফরিদা ইয়াসমিন বলেন,
পারিবারিক সহিংসতাকে এখনও অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখা হয়, আইনি অপরাধ হিসেবে নয়। ফলে অধিকাংশ ঘটনা আদালত পর্যন্ত পৌঁছায় না। অনেক সময় পুলিশি সমঝোতা নারীদের আবার একই সহিংস পরিবেশে ফিরিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ খুরশিদ আলম বলেন, আইনি সুরক্ষা থাকলেও সামাজিক চাপ ও আর্থিক অনিশ্চয়তার কারণে অধিকাংশ নারী আদালতে যেতে চান না। তিনি আরও বলেন, বাংলাদেশে তালাক এখনও শুধু আইনি বিষয় নয়, সামাজিক কলঙ্ক হিসেবেও দেখা হয়। ফলে গুরুতর নির্যাতনের মধ্যেও অনেক নারী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, ইসলামী আইন নারীর উত্তরাধিকার, ভরণপোষণ ও মর্যাদার অধিকার স্বীকার করে এবং পারিবারিক সহিংসতাকে সমর্থন করে না। কিন্তু ধর্মীয় নীতি ও সামাজিক বাস্তবতার মধ্যে বড় ফারাক রয়ে গেছে। অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, সমস্যা ধর্মে নয়, বরং সমাজে ধর্মের ব্যাখ্যা ও প্রয়োগে। সামাজিক রীতিনীতি অনেক সময় নারীর অধিকারকে দুর্বল করে দেয়। ঢাকার মালিবাগের সালমা আক্তারের ছদ্মনাম গল্প অভিন্ন। বিয়ের পর পড়াশোনা ছেড়ে সংসারে মন দেন তিনি। এখন এক মেয়ের মা। স্বামীর ব্যবসায় লোকসানের পর সংসারে অশান্তি বাড়তে থাকে। তিনি বলেন, প্রথমে গালাগালি, পরে বাইরে যাওয়া বন্ধ করা, ফোন চেক করা, বাবার বাড়ি যেতে না দেওয়া, এরপর শুরু হয় মারধর। গুরুতর আঘাত পেলেও কখনো থানায় অভিযোগ করেননি। তিনি বলেন, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চুপ থেকেছি। ভাবতাম ডিভোর্স হলে ওর জীবন নষ্ট হবে। এখন বুঝি এই পরিবেশেই ও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক সহিংসতার সবচেয়ে গভীর প্রভাব পড়ে শিশুদের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আনিকা চৌধুরী বলেন, সহিংস পরিবেশে বেড়ে ওঠা শিশুরা দীর্ঘমেয়াদে ভয়, উদ্বেগ, আক্রমণাত্মক আচরণ এবং মানসিক বিচ্ছিন্নতায় ভোগে। তিনি বলেন, অনেক শিশু সহিংসতাকে সম্পর্কের স্বাভাবিক অংশ হিসেবে দেখতে শুরু করে, যা প্রজন্ম থেকে প্রজন্মে এই চক্রকে অব্যাহত রাখে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে পারিবারিক সহিংসতা টিকে আছে মূলত তিনটি কারণে: অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক কলঙ্ক এবং দুর্বল প্রাতিষ্ঠানিক প্রয়োগ। অর্থনৈতিক নির্ভরতা নারীদের নির্যাতনের সম্পর্ক ছাড়তে বাধা দেয়। সামাজিক কাঠামো অভিযোগ বা বিচ্ছেদকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখে, আর আইন থাকলেও বিচার প্রক্রিয়া ধীর ও জটিল। অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, পরিবারের ক্ষমতার কাঠামো এখনও মূলত পুরুষকেন্দ্রিক। সিদ্ধান্ত গ্রহণ, সম্পত্তির নিয়ন্ত্রণ এবং সামাজিক স্বীকৃতিতে নারীর ভূমিকা সীমিত। তিনি যোগ করেন, নারীদের এখনও এমনভাবে বড় করা হয় যেন যেকোনো মূল্যে সংসার টিকিয়ে রাখাই তাদের দায়িত্ব, এমনকি সেই সংসারে সহিংসতা থাকলেও।